জয়গুরু। আত্মজনের কথা কাল পূজনীয় শেষদার লেখা পড়া শুরু করেছি। সর্বভূতে প্রেম করে যেইজন, কালকের পর থেকে। তখন আমি দেওঘর কলেজে পড়ি। একদিন বাবা আমাকে ডেকে বললেন, আসাম থেকে 3টে ভাল্লুকের বাচ্চা এসেছে, ওদের পুষতে পারবি? আমি হ্যাঁ বলায় 3টে বাচ্চাই বাবা আমার কাছে পাঠিয়ে দিলেন। আমার ঘরের ভিতরের বারান্দা একটা সিমেন্টের বেদি ছিল, তার তলায় লোহার জাল দিয়ে খাঁচা মতো বানিয়ে বাচ্চাগুলোকে সেখানেই রাখতাম। ওদের বোতলে করে দুধ খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা সব আমিই করতাম। বাচ্চাগুলোর সঙ্গে খেলা করতে খুব ভালো লাগতো। অনেক দিন বাচ্চাগুলো আমার কাছেই ছিল। বাবা রোজই ওদের খবর নিতেন। একটু বড় হলে বাবা ওগুলো ঠাকুরবাড়ির চিড়িয়াখানায় রাখলেন। আর একবার একটা হায়নার বাচ্চা দিয়েছিলেন পোষার জন্য। একটু বড় হলে ওটাকেও ঠাকুরবাড়িতে চিড়িয়াখানায় রাখা হয়েছিল। ছোটবেলা থেকেই দেখেছি বাবা পশু পাখিদের খুব ভালোবাসতেন। অনেক দিনই বাবার সঙ্গে হাঁটার সময় বাবা জিজ্ঞাসা করতেন, বলতো ওটা কী পাখি ডাকছে? ভুল বললে বাবা আবার ঠিক করে দিতেন। সেই সময় ঠাকুরবাড়িতে অনেক কুকুর থাকতো। একদিন বাবা খড়ের ঘরে বসে নানান বিষয়ে কথাবার্তা বলছেন। চারিদিকে লোকজন বসে আছে। একটা কুকুর নিচে দাঁড়িয়ে বাবার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। বাবা নন্দদুলালদাকে ডেকে বললেন, নন্দদুলাল, ওই কুকুরটাকে খানিকটা মুড়ি খেতে দে তো, ওর খুব খিদে পেয়েছে। খাওয়ার পরে জল খেতে দিস। পরে দেখেছি বাবা সব কুকুরগুলোরই প্রতিদিন খাওয়ার ব্যবস্থা করেছিলেন। বাবা যখন হাঁটাচলা করতে পারতেন তখন দেখেছি বাবা খাঁচার পাশ দিয়ে যাওয়ার সময় বাঁদর, বনমানুষ, ভাল্লুক, হরিণ, পাখি, সজারু সব খাঁচার সামনে এসে আনন্দে চিৎকার আর ছোটাছুটি করত। বাবাও দেখতাম ওদের সঙ্গে নানা রকম কথাবার্তা বলতেন। পরে যখন বাবা হাঁটাচলা করতে পারতেন না তখন প্রায় আমার পূজনীয় বড়দাদা, বর্তমান আচার্যদেব, বাবাকে ট্রলিতে চাপিয়ে চিড়িয়াখানায় নিয়ে আসতেন। তখন ঠাকুরবাড়িতে বিরাট খাঁচায় নানা রকম পাখি ছাড়াই থাকতো। বড়দাদা ট্রলিতে বাবাকে বসিয়ে খাঁচার মধ্যে নিয়ে যেতেন। বাবাকে দেখে সব পাখিরা আনন্দে ডাকাডাকি শুরু করে দিত। অনেক পাখি এসে বাবার হাতের উপর এবং কাঁধেও বসে থাকতো। বাবা শুধু মিটমিট করে মধুর হাসি হাসতেন। তখন আমার 6-7 বছর বয়স হবে। আমরা দেওঘরের গোলাপবাগ নামে একটা বাড়িতে থাকতাম। ওই বাড়ির পেছন দিক দিয়ে যোশীডি বৈদ্যনাথ ধাম রেল লাইন চলে গেছে। একদিন আমি আর আমার ছোটদা রেল লাইনের কাছে একটা হিষ্টপুষ্ট দেশি কুকুরের বাচ্চা দেখে বাড়িতে নিয়ে আসলাম। কুকুরটার রং ছিল কালো আর কপালের কাছে একটা মেটে রঙের ডিম্বাকৃতির ছাপ ছিল। আমরা কুকুরটার নাম দিলাম কালী। কুকুরটাকে খাওয়ানো দাওয়ানো, গলায় দড়ি বেঁধে বেড়াতে নিয়ে যাওয়া সব আমরাই করতাম। একদিন বাবা বাচ্চাটাকে দেখে বললেন, বাহ, খুব সুন্দর বাচ্চা তো, ওর নাম কি? আমরা ওর কালী নাম রেখেছি বলাতে বাবা বললেন, দূর পাগল, ওটা তো ছেলে কুকুর, ছেলের নাম কি কালী হয়? ছেলে হলে কালু নাম হয়। সেই দিন থেকে ওর নাম হলো কালু। ধীরে ধীরে ও বাড়ির সকলের খুব প্রিয় হয়ে উঠল। ওর স্বভাব এত ভালো ছিল যে বাড়ির সকলে ওকে খুব ভালোবাসত। তখন আমাদের বাড়িতে একজন এদেশীয় মাঝবয়সী বিপ্র রান্না বান্না করতো। আমরা সকলেই তাকে ঠাকুর ভাই বলে ডাকতাম। বাড়ির সকলকে খাইয়ে ঠাকুর ভাই নিজের হাতে ভাত বেড়ে কালুকে বলতো, এই কালু, দেখিস কিছু যেন মুখ না দেয়, আমি স্নান সেরে আসছি। এই বলে ঠাকুর ভাই স্নান করতে চলে যেত আর কালু ওখানে বসে বসে ভাত পাহারা দিত। কোনো পাখি টাকি আসলেই খুব চিৎকার করতো আর তেড়ে যেত। ওই ভাতে কোনো দিন নিজে তো মুখ দেয়নি, এমনকি কোনো কিছু ধারে কাছে ঘেঁষতে দিত না। ওই বাড়ি থেকে আমরা যখন ষোড়শী ভবনে আসি তখন কালুও আমাদের সঙ্গে এসেছিল। কুকুরটা আমাদের বাড়ির একজন সদস্য হিসেবে বহু বছর আমাদের সঙ্গেই ছিল। একদিন বাবা বাড়ি থেকে ঠাকুরের কাছে যাচ্ছিলেন। যেতে জল পারাবার করবার জন্য রাস্তায় একটা কালভার্ট পড়তো। কীরকম করে বুঝলো জানি না, বাবা ওখান দিয়ে যাওয়ার সময় কালু কোনো রকমে কালভার্টের তলা থেকে বেরিয়ে এসে বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা দেখেন কুকুরটার মাথায় লাঠির বাড়িতে কেটে যাওয়ার মতো একটা আঘাত। ওকে দেখে কে মারলো কুকুরটাকে এমন করে বলে চিৎকার চেঁচামেচি করতে করতে তাড়াতাড়ি ঠাকুর বাড়ি চলে গেলেন। ঠাকুরের সঙ্গে কথা বলেই ডাক্তারের সঙ্গে নিয়ে আবার কিছুক্ষণের মধ্যে ফিরে আসলেন। এসেই দেখেন ওই কুকুরটা কালভার্টের নিচে মরে পড়ে আছে। বাবার তো খুব মন খারাপ। 2-3 দিন কিছু খাওয়া দাওয়াই করেননি। সেই সঙ্গে আমাদের সকলেরও উপোস। অনেক দিন আগে ঠাকুর আমাদের বাড়িতে অনেকগুলি কুকুর রেখেছিলেন। যতদূর মনে পড়ছে বোধহয় 5টা অ্যালসেশিয়ান কুকুর ছিল। কুকুরগুলো এক একটা বাঘের মতো বিরাট সাইজের ছিল। আমাদের বাড়ির মেন গেট দিয়ে ঢুকতেই বাঁদিকের একতলা বিল্ডিংয়ের ছাদে খড়ের ছাউনি দিয়ে ঘর বানিয়ে কুকুরগুলোকে ছেড়ে রাখা হতো। কুকুরগুলো খাওয়া দাওয়া দেখাশোনা করতেন শ্রদ্ধেয় ক্ষিতীশ দাসদা। তার কুকুর প্রীতির জন্য সবাই তাকে ডগ মাস্টার বলতো। খুব গরম পড়লে দুপুরবেলা কুকুরগুলোকে নিজের শোয়ার ঘরে রেখে জানলা দরজায় খসখস লাগিয়ে বাবা আমাদের জল দিতে বলতেন। কুকুরগুলোর সঙ্গে বাবা এবং আমরা ছোটরাও ওই ঘরেই দুপুরে থাকতাম।
বাবাকে কোনো দিন কুকুরগুলোকে আদর করতেও দেখিনি, কিন্তু একবার ভালোবাসার টান দেখে অবাক হয়ে গেলাম। সেদিন বাবা কলকাতা থেকে গাড়ি করে 2:03 নাগাদ বাড়িতে এসে পৌঁছালেন। বাবাকে দেখে কুকুরগুলো বাবার কাছে আসার জন্য দৌড়াদৌড়ি আর ডাকাডাকি আরম্ভ করলে। শেষে আসার কোনো রাস্তা না পেয়ে ওই সব কটা কুকুর একে একে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ল। কোনোটার পাও মচকে গেল। ওই অবস্থাতেই খোঁড়াতে খোঁড়াতে বাবার কাছে গিয়ে বাবার পায়ের উপর মাথা ঘষতে আর হাত চাটতে লাগলো। বাবা ওদের একটু আদর করে ক্ষিতিশদাকে একটা ডাক্তার ডেকে এনে ওদের চিকিৎসা করাতে বললেন। ঠাকুরবাড়ির কোনো কুকুর অসুস্থ হলে বাবার নজরে পড়ার জন্য আমাদের বাড়িতে এসে বসে থাকতো। দেখতে পেলেই বাবা ডাক্তার বদ্যি ওষুধপথ্য দিয়ে তাদের সুস্থ করে তুলতেন। মনে আছে কোনো একটা গাছ কাটা বাবা একদমই পছন্দ করতেন না। খুব প্রয়োজন থাকলেও গাছ না কেটে কাজটা অন্য রকমভাবে করতে বলতেন। একবার ঝড় বৃষ্টিতে একটা কৃষ্ণচূড়া গাছ গোড়া শুদ্ধ উপড়ে পড়েছিল। বাবা ওই জায়গাতেই বড় গর্ত করিয়ে গাছটাকে দাঁড় করিয়ে নানা রকম যত্ন করে গাছটাকে বাঁচিয়েছিলেন। পরে গাছটা অনেক দিন বেঁচেছিল। লোকমুখে শুনেছি একদিন বিকেলের দিকে এখন যেখানে সুইমিং পুল আছে তার পাশের রাস্তা দিয়ে সিসি ঠাকুর হাঁটছিলেন। সাথে বেশি লোক ছিল না। আমার পূজনীয় বড়দাদা আর পূজনীয় মেজদাদা সঙ্গে ছিলেন। ওদের সঙ্গে শ্রদ্ধেয় দুলাল মজুমদারদাও ছিলেন। চলতে চলতে পরম দয়াল হঠাৎ থেমে গিয়ে দাদাদের দিকে তাকিয়ে বললেন, দাদু ভাই, তোমরা যদি এখানকার মানুষজন, গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, এমনকি নুড়ি পাথরকেও নিজের মতো ভালো না বাসতে পারো, তাহলে এখানে যা কিছু দেখছো সব নষ্ট হয়ে যাবে। পরম দয়ালের এই কথার মর্মার্থ সবসময় বাবার মধ্যে প্রকাশ পেতে দেখেছি। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।